ওটা 5 কিলোমিটার নিয়ে চলে যাও আস্তে আস্তে। দেখো দমটা বাড়বে। এজ দেখো, এজ রিলেটেড অঙ্ক কয়েকটা ছিল, প্রথমে দেখে নাও। বলছে এ বি এর থেকে 5 বছরের ছোট এবং 3 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল এত, তাদের বর্তমান বয়সের যোগ কি মোট যোগফল নির্ণয় করো। একদম সোজা অঙ্ক, জানো তো। তুমি একটা জিনিস ভাবো, যে বলছে এ বি এর থেকে 5 বছরের ছোট। তোমরা কিন্তু এখান থেকেই আমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারি, তাই না? আচ্ছা, 5 বছরের ছোট মানে কি? তোমার আজকেও 5 বছরের ছোট, কালকেও 5 বছর ছোট হবে। বলো বলো। হ্যাঁ, মানে যখন মরে মরে যাবে তখনও 5 বছর ছোট, 10 বছর মরে যাওয়ার পরেও যদি বলে তখনও 5 বছরের ছোট। মানে একবার যে ছোট হয়ে গেল যত বছরের, সেই গ্যাপটা কিন্তু একই থেকে যায়। তাহলে এই যে 3 বছর আগে একটা রেশিও দেওয়া আছে 5:6, এখান থেকে বলতে পারি যে এ বি এর থেকে 5 বছরের ছোট। তো এখানে দেখতে পারি অনুপাতের হিসেবে কত বছরের ছোট? 1। তার মানে আমরা বলতে পারি তো যে 1 বছর মানেই কত বছরের গ্যাপ? 5 বছর ছোট, মানে 5-এর গ্যাপ। অঙ্ক ক্লিয়ার। তাই 3 বছর আগে এর বয়স ছিল কত? 25। এর বয়স ছিল কত? 30। ঠিক আছে। এবার দেখো 3 বছর আগে, তাহলে এখন বর্তমানে কত? এরও 3 বেড়ে যাবে, এরও 3 বেড়ে যাবে। তো এর হয়ে গেল 33, এর হয়ে গেল কত? 28। তাহলে 28 আর 33 যোগ করলে কত হয়? অপশন ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম তো? এবার যারা একটু বুদ্ধিমান তারা কি করবে? দেখো কটটুকু। তারা করবে, যেমন সুদীপের কথা যদি বলি, একটু বুদ্ধিমান হওয়ার চেষ্টা করবে ও। দেখি একের ভ্যালু 5, তো এদের যোগফল করলে কত হয়? 11। তাহলে 5 11 কত? 55। 55 আর 3 বছর আগে মানে দুইজনার কি যোগ, টোটাল বাড়লো কত? 6। তাহলে কত হয়ে যাবে? 61। ঠিক আছে, মুখোমুখি ফর্মুলা। নেক্সট। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা কিন্তু। তারপরে দেখো ভালোভাবে এই কি হয়, কারেন্ট এসছে তো। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 3:5। এর বর্তমান বয়স যদি 33 বছর হয়, তাহলে 5 বছর পর বি এর কিচ্ছু নেই দেখো। অনুপাতের হিসেবে বর্তমান বয়স হচ্ছে 3 আর 5। তাহলে 3 মানেই কত বছর এখানে বলেছে? এর বয়স 33। 3-এর কত গুণ? 11 গুণ। তাহলে এই 5 মানে কত হয়ে যাবে? বি এর বয়স তারও 11 গুণ হয়ে যাবে, 55। এর কি বলেছে? 5 বছর পর বি এর বয়স কত হবে? তাহলে বর্তমানে যদি 55 হয়, 5 বছর পরে কি হবে? আরো 5 অ্যাড হবে। অ্যান্সার। নেক্সট। 18 বছর আগে একজন পিতা তার ছেলের চেয়ে 3 গুণ বয়সী ছিলেন। দেখো কত বছর আগে? 18 বছর। 3 গুণ বেশি মানে কি? ছেলের যদি 1 হয়, পিতার হবে 3। এটা কত বছর আগে? এটা কিন্তু 18 বছর আগে। ঠিক আছে। এখন পিতার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হলে, মানে এখন কি 1:2। তুমি এটা কি করতে পারো? ক্রস ক্রস প্রোডাক্টও করতে পারো, আবার বা অনুপাত সমান করেও করতে পারো। ক্রস প্রোডাক্টটা খুব সোজা। এর 18 মানে কি? এরও 18 বছর আগে, এরও 18 বছর আগে। ক্রস প্রোডাক্টটা খুব সোজা হয়। তাহলে দেখো, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, ডিফারেন্স কত হয় 2 আর 3-এর? 1 হয়। আবার এইদিকে দেখো 18 অক্ষে 18, 18 2 গুণে 36, তাই 36 আর 18 ডিফারেন্স কত হয়? 18। তাহলে 1 মানে 18। এবার বলছে পুত্র ও পিতার বর্তমান বয়সের সমষ্টি। তো দেখো অনুপাতের সমষ্টি কত? অনুপাতের সমষ্টি হচ্ছে 4, গুণ 18 করলে কত হবে? 72 আসছে অ্যান্সার। 4 18 72, কেন 18 যোগ হবে? হ্যাঁ, 18 যোগ হবে তো, ঠিকই তো আছে। এটা হ্যাঁ, অবশ্যই অবশ্যই ঠিকই বলছি। এবার এখানে কত যোগ হবে? হ্যাঁ হ্যাঁ, 72 + 36, ঠিকই আছে। আমি কি বলছি, 108 অ্যান্সার। দেখো এবার এটা যারা বুঝতে পারোনি, ক্লিয়ার করে দিই। 1:3, তো এটুকু তো বুঝে গেছো যে 1 মানে 18, ওটা তো বুঝে গেছে। তো 1 মানে যদি 18 হয়, তাহলে 18 মানে কত হবে?
18 কে 18 এক মানে 3 মানে কত, 3 18 54। এটা কত 18 বছর আগে, তাহলে 18 বছর আগে যদি হয় তাহলে 18 বছর পরে মানে বর্তমানে কত বছর হয়ে যাচ্ছে, এজ 36 হয়ে যাচ্ছে। আর এখানে 8 আর 4 12 আর 5 আর 1 7, হাতে রইল। তাহলে হাতে এক ছিল তো 72, তাহলে 72 আর 36 কত হচ্ছে যোগ করলে, হাত দিয়ে 8, আর এখানে হচ্ছে তোমার 10 128, অপশন। বুঝতে পেরেছো? এটা ক্রস প্রোডাক্টের মাধ্যমে। আরেকটা দেখো যেটা করা হয় যে কি অনুপাত বলছে 1:3 আর এখন হচ্ছে 1:2, এই যে গ্যাপটা তো এরও 18 বছর আগে এরও 18 বছর আগে, তাহলে 18 বছর আগে যদি হয়, ঠিক আছে ভালো করে বুঝবে, তাহলে 18 বছর আগে যদি হয় তাহলে রেশিওটা এখন কি হয়ে যাবে, ভালো করে বুঝো। এই যে ডিফারেন্সটা করলে কত হচ্ছে, 2, আর এখানে কত 1, তো এখানে কি যাবে 1:3 থেকে যাবে, আর এখানে এইটা এই যে 2টা এই অনুপাতের সঙ্গে গুণ হয়ে যাবে, আর এই একটা এর সঙ্গে গুণ হয়। ঠিক আছে, তো একটা গুণ করলে একের সঙ্গে গুণ করলে একই হবে, 3-এর সঙ্গে গুণ করলে 3 অক্ষে 3ই হবে, আর এখানে 2 ডিফারেন্সটা পরের অনুপাতের সঙ্গে গুণ করতে হয়। 2 অক্ষে 2, 2 দুগুণে 4। এবার ডিফারেন্স কত এসছে, 1। তাহলে 1 মানে কত 18, তাহলে 1 মানে কত এলো 18 এলো। এবারে দেখো বলেছে বর্তমান বয়সের সমষ্টি, তা আমরা বর্তমান বয়সের অনুপাতের সমষ্টি কত আসছে, অনুপাতের সমষ্টি কত আসছে 4। দাঁড়া, এটা দেখো না, এটা কত আসছে, এটা তো 18 বছর আগে, এখন একবার আনসার বের করার চেষ্টা করছি। তাহলে বর্তমানে অনুপাতের টোটাল 6, কিন্তু অনুপাতের থেকে কত গুণ বেশি, তাহলে 6 গুণ 18 করলে কত হয়, অপশন ডি। ঠিক আছে, একবারে বের করে। নেক্সট, তারপরে আমার বয়সের 2/3 আমার তুতো ভাইয়ের, আরে মাসতুতো যেই বড় ভাই হতে পারে, তুতো ভাইয়ের বয়সের 3/4, তার মানে কি আমার বয়সের 2/3, আমার বয়সের 2/3 উল্টোটা হয়ে যায় রেশিও, বলেছিলাম মনে আছে, ভগ্নাংশ যদি থাকে উল্টোটা খেয়ে যায়। যখনই বলি আমার বয়সের 2/3 আমার তুতো ভাইয়ের বয়সের তৃতীয়াংশ মানে সমান, যেটা তার মানে তখন কি যায় উল্টোটা যে রেশিও হয়ে যায়, তাই 2/3 মানে কি 2/3, সেটাকে উল্টে দিলে ওদের রেশিও হয়ে যাবে 3/2:2। এটা কি 3/3 মানে কি 3/4, উল্টে দিলে কি হয়ে যাবে ওদের রেশিওটা, তাহলে 4/3 এটাকে সমান হয়। ক্লিয়ার? এটা ভগ্নাংশের রেশিও রয়েছে, এবার সামান্য অনুপাতে একে রেশিও করতে হবে। তাহলে কি করতে হয়, হরগুলোর লসাগু করো। তাহলে 3 আর 2 এর লসাগু করলে কত হবে, 3×2 = 6। এর 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, কত হয় 3×3 = 9 হয়ে যাবে, আর এখানে 3 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে, উপরে গুণ করো সেটা আবার, তাহলে 9:8 এলো কিন্তু রেশিওটা। বলছে এখন থেকে 1 বছর পর আমার তুতো ভাইয়ের বয়স যা হবে, আমি 3 বছর আগে ঠিক একই বয়সী ছিলাম। আমার বর্তমান বয়স কত, এই ধরতে মনে হচ্ছে, যাই হোক। বলছে এখন থেকে 1 বছর পর আমার তুতো ভাইয়ের বয়স যা হবে, হুম আমি 3 বছর আগে ঠিক একই বয়সী ছিলাম। তাহলে দেখো একটা সিম্পল লজিক বুঝতে হবে। তো এই 9:8টা মাথায় রাখবে, যে 9:8 কিন্তু ওদের কি পেয়েছো, বয়সের রেশিও পেয়েছো তুমি, এটুকু ক্লিয়ার রাখবে। এবার এখানে ধরে নাও যে আমার বর্তমান বয়স কত। হুম এখানে কিন্তু বলে দিয়েছে আমার তুতো ভাইয়ের বয়স 3% এখন থেকে, তাহলে এটা রেশিও যদি হয় তাহলে আমার বর্তমান বয়স। এবার দেখো বলছে আমার তুতো ভাইয়ের বয়স যা হবে, আমি 3 বছর আগে ঠিক একই বয়সী ছিলাম। না না, ওরকম কিছু বলেনি। এবার 9x আর 8x ধরতে হবে। না 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 না, এখানে তা না, অঙ্ক ভুল পড়লে হবে না, কিন্তু ও তা বলেনি, বলছে আমি 3 বছর আগে ঠিক একই বয়সী ছিলাম, মানে এখন যা হবে তার থেকে সেটা। না না, তুমি যেটা বলছো না না, তাহলে এখানে ধরে নেবে কি এটা একটা হচ্ছে 9x। ঠিক আছে, 9x ধরে নিলাম, আর একটা 8x ধরে নাও, তুমি অসুবিধা হবে না। এরা এখানে ধরে নেবো কি 8x, একটা 9x আর একটা 8x ধরে নিলাম। এবার দেখো অঙ্কে এবার পড়ো আর করতে করতে যাও। এখন থেকে 1 বছর পর আমার তুতো ভাইয়ের বয়স, তুতো ভাই মানে কত, এটা কিন্তু আমার বয়সের, এটা প্রথমটা আমার বয়স, তাহলে এখন থেকে 1 বছর পর
আমার তুতো ভাইয়ের বয়স মানে 1 বছর পর মানে কি +1, আমার তুতো বয়স যা হবে আমি 3 বছর আগে মানে -3 একই বয়স ছিলাম মানে সমান সমান। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারো? এইটুকু বুঝতে পারলে অঙ্ক শেষ। এইটুকুই অঙ্ক, আর কিছু না। এবার দেখো 9x থেকে এই পাশে 8x নিয়ে আসো, বিয়োগ হয়ে যায়, বিয়োগ হলে কত হয়ে যাবে? শুধু x হয়ে যাবে। আর এপাশে +1 আছে, এপাশে -3 ওপাশে গেলে কি হয়ে যাবে? +3 হয়ে যাবে, তাহলে +1 আর +3 হয়ে যাবে তখন 4, তাহলে x এর ভ্যালু আসবে 4। তার মানে 9 মানে কত হয়ে যাবে? 36। কারণ কি 9x ধরেছি, 9x মানে কত হয়ে যাবে? 36, আর 8x মানে কত হয়ে যাবে? 4টা 32। অ্যান্সার চেয়েছে আমার বর্তমান বয়স কত, তাহলে আমার বর্তমান বয়স কত আসছে? 36। বুঝতে পেরেছো সবাই? কে কে বুঝতে পারোনি? রেশিও প্রসেসেও করা যাবে, আমি করে দিচ্ছি এবার। রেশিও প্রসেসেও করা যাবে, বলেছি। 9:8 তো বলছে 3 বছর আগে, মানে এদিকে -3 আর এদিকে +1, তাহলে ডিফারেন্স কত আসলো? ওদের বয়সের ডিফারেন্স কত হলো? 4। ঠিক আছে, তার মানে এক মানেই কত হয়ে যাচ্ছে? এক মানেই কত? এক মানেই 4। 9 মানে কত হবে? 36, 8 মানে 32। শর্টকাট তো শিখিয়েছি, আর অপশন এ। নেক্সট। তারপরে দেখো, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, মানে কি? বর্তমানে 1:4 এর রেশিও। পুত্রের 4 গুণ মানে এই, মানে এক যদি পুত্র হয় 4 গুণ মানে 4, তাহলে 1:4। 10 বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের 3 গুণ, মানে 1:3 হয়ে যাবে 10 বছর পর কিন্তু। এবার আমাদের প্রথম কাজ হবে রেশিওটা যেভাবে আগে কি করলাম সমান, মানে এদের গ্যাপটা সেম আনতে হবে, কারণ এরও 10 বছর পর, ওরও 10 বছর পর। তাহলে কি করতে হয় গ্যাপ সেম করার জন্য? এর ডিফারেন্স আর এখানে এর ডিফারেন্স। তো এর ডিফারেন্স দিয়ে প্রথমটাই গুণ, তাহলে 2 × 2 আর 4 × 2 = 8। আর এখানে এই ডিফারেন্স দিয়ে এই অনুপাতটার সঙ্গে গুণ হয়, এই 3 × 3 আর 3 × 3 = 9। ক্লিয়ার? ডিফারেন্স দেখো সেম চলে এসছে, এক ডিফারেন্স। তো এক মানে কত বছর পর? 10 বছর পর। তাহলে পিতার বর্তমান বয়স কত? তো পিতার বর্তমান বয়স কত? 8। তাহলে কি এক মানে যদি 10 হয়, তাহলে 8 মানে কত হবে? 8 × 10 80 বছর। অপশন বি হচ্ছে। এই তো সব বুঝে গেছো, ভেরি গুড। আশা করি বয়সের অঙ্ক আসলে এবার পারবা, এই টাইপের কিন্তু আসবে, যে কটা করাচ্ছে এরকম টাইপই চলে আসবে। হচ্ছে বড় রাম এবং ছোট শ্যাম, তাহলে বড় কে? রাম, এবং ছোট শ্যামের বয়সের মধ্যে 16 বছরের পার্থক্য। ও হয়ে গেল 16 বছরের পার্থক্য, মানে কি যখনই হবে ওদের অনুপাতের পার্থক্য 16 রয়েছে। 6 বছর আগে রামের বয়স শ্যামের বয়সের 3 গুণ, ও যা বলে বলুক গিয়ে। 1:3, তার মানে কত? এদের গ্যাপ কত? 2। আর 2 মানেই কত বছরের পার্থক্য? 16 বছরের পার্থক্য। তাহলে এক মানে কত? এক মানে কত? এক মানে হচ্ছে 8। তাহলে অনুপাতের এক মানে 8 যদি হয়, তাহলে ওদের যে বয়সটা রয়েছে, হ্যাঁ, তাহলে সেই বয়সটা দেখো কত। তাহলে এরা কিন্তু 6 বছর, তাহলে এখানে কত হচ্ছে? 8 × 8, আর এখানে হচ্ছে 3 × 8 = 24। ঠিক আছে, এবার দেখো এই তো আসলো। এবার বল 6 বছর আগের এটা, তাহলে বর্তমানে কি হবে? 6 অ্যাড হবে, তাহলে রামের বর্তমান বয়স কত হবে? রাম কিন্তু বড়, রাম কিন্তু বড়, ঠিক আছে, বড়টা নিতে হবে, তাই 24 আর 6 = 30। দেখেছো অঙ্ক কি কঠিন না সোজা? বুঝলে না বলে জিজ্ঞাসা করতে হবে, খুব সোজা কিন্তু। পিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 5 গুণ, তার মানে রেশিও কি হয়ে যাবে? 1:5। এক যদি পুত্র হয় তার 5 গুণ, মানে 5 × 5 হবে পিতা। এখন থেকে 5 বছর পর যদি পুত্র এবং তার পিতার বয়সের যোগফল 70 হয়, একদম সিম্পল আছে। তাহলে দেখো, এখন যদি বর্তমানে ওদের যোগফল কত হচ্ছে? 70, কত বছর পর বলছে? 5 বছর পর। এখন থেকে 5 বছর পর যদি 70 হয় যোগফল, তাহলে ওদের এখন যোগফল কত? তাহলে এরও 5 কমবে, ওরও 5 কমবে, টোটাল কত কমবে? 10 কমবে। তাহলে আগে ছিল 60, ব্যাস। তাহলে এই রেশিও টোটাল কত আসছে? 6। তাহলে 6 মানেই 60, তাহলে 6 মানেই 60, তাহলে এক মানে কত? 10। তাহলে বলতে পারি 5 10 কে, সরি,
দশককে 10 আর 5×10 = 50। ঠিক আছে, এই ছিল ওদের বর্তমানে রেশিও। কি চেয়েছে, তাই বর্তমান থেকে কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় কত বছর পর? হ্যাঁ, তাহলে একটা সিম্পল লজিক দেখো। তাহলে এখানে যদি আমরা 10 অ্যাড করি, এই বোধগম্যতা কিন্তু নিয়ে আসতে হবে। এখানে যদি 10 অ্যাড করি আর এখানে কত অ্যাড করতে, তাহলে কত করতে হবে? এখানেও 10, তাই 10 করে 60। এখানে দেখো, তাহলে এখানে এটা কত হয়ে গেল, 20 হয়ে গেল। তাহলে এই 20-র কিন্তু 3 গুণ হয়ে গেল, হলো কি না? এর সঙ্গে 10 অ্যাড করেছি, এর সঙ্গে 10 অ্যাড করেছি, তাহলে কিন্তু 3 গুণ হয়ে গেল। তাহলে কত বছর পর? এটা 10 বছর পর কিন্তু আসলো। বুঝতে পেরেছো? আর না বুঝতে পারলে তোমাদের জন্য মশলা নিয়ে আসতে হবে। কি মশলা দেখে নাও, এই 10:50, এটা বুঝতে পেরেছো তো? 10:50 এটা বুঝতে পারলে হচ্ছে। দেখো, ওই তবে বর্তমান থেকে কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে ধরো এক্স বছর পর, তাহলে এক্স বছর পর মানে কি? 10+x। কোনটা বলো? ঠিক আছে, আর এইদিকে আসবে কি 50+x, আর ইকুয়ালস টু কত হবে? 1:3 গুণ, মানে 3 গুণ, তার মানে 1/3। এটা বুঝতে পেরেছো? এটা বুঝতে পারলে হয়ে যাবে। বা এটা না করেও আর একটা ডাইরেক্টলি করতে পারবি, রেশিও করার দরকারও নেই। যে কি ইকুয়াল টু 10x রয়েছে, তো আর এখানে পিতার বয়স সমান সমান কত? পিতার বয়স 50+x, 10 বছর পরে, ধরবো না x প্লাস বয়সের পর। ঠিক আছে, তাহলে এইটা যা হবে তার 3 গুণ এইটা। ঠিক আছে, এর 3 গুণের সমান পিতার বয়স হবে। তাহলে কত হচ্ছে এটা? তাহলে এখানে আসছে 3×10 = 30 প্লাস 3x ইকুয়ালস টু 50+x। এটা x ধরলে, না ধরলে একটু একটু তোমরা অপশন টেস্টটা করবো, তাড়াতাড়ি হবে আরো। হ্যাঁ, যেটা মানে ক্যালকুলেশন করার পরে, যেটা 10 গুণ করলে বুঝতে পারছো, 10 তোমরা বুঝতে পারবে প্র্যাকটিস করলে। তাহলে এখানে দেখো আসবে কি 2x হয়ে যাবে, ওপাশ থেকে একটা x নিয়ে আসলাম, বিয়োগ হয়ে যাবে। আর এদিক দিয়ে 30 আর 50 কত হয়ে যাচ্ছে? 50 থেকে 30 বাদ দিলে কত হবে? 20 হয়ে যাবে। তাহলে x সমান সমান 10। তাহলে কত বছর পর হয়ে গেল? 10 বছর পর। কিন্তু এটা করবে কেন? এটা করবে না, একটুখানি মাথা তো খাওয়াতেই হবে, তবেই তো চাকরিটা পাওয়া যাবে। যে একটা জিনিস, যে এর সঙ্গে কত বছর অ্যাড করলে, অপশন ধরো, অপশন ধরার চেষ্টা করো। 20 বছর যদি ধরো, তাহলে এখানে 30 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে? আর এখানে 20 মানে 70। তাহলে তাহলে এর 3 গুণ হচ্ছে হচ্ছে না, তাহলে এটা আনসার হবে না। মুখে তো ভাবাই যায় এটা। তাহলে 15 যদি ধরি, এখানে আসছে কত? মুখে ভাববে এগুলো। 15 যদি ধরি, এখানে আসছে আমার কত? 25। তাহলে 3×75 আসতে হবে, কিন্তু 50 আর 15 তো 75 হয় না, তাহলে এটাও হবে না। 9 তো হবেও না, দেখবা 9 আর 10 19 আসছে, 19 3 19 57, তো তো এটা তো আসছে না। যোগ করে তো 9 আসছে সে। তারপর দেখো 10, তাহলে নিশ্চয়ই 10 ধরলে কত হবে? 10 বছর পর মানে এখানে 20 হয়ে যাচ্ছে, এরও 10 বছর পর মানে 60 হয়ে যাচ্ছে, দেখো 3 গুণ। তো এটা এটা একটু ভাববে, সিম্পল গুলো একটু মাথায় আনতে হবে, প্র্যাকটিস দরকার এই জন্য। এবার বলছি, দেখো একজন ব্যক্তির বয়স 10 বছর আগে যা ছিল তার 125% কিন্তু, কি বলো, একজন ব্যক্তির বয়স 10 বছর আগে যা ছিল তার 125%, কিন্তু 10 বছর পরে যা হবে তার এত পার্সেন্ট হলে তার বর্তমান বয়স কত? কি হলো, বুঝলাম তো ভাষাটা? আরে না, ওখানে ভাষায় সে, তো তুমি কি করেছে বুঝতে পারছি। ঠিক আছে, এদের ভাষাটা বলছে দেখো, একজন ব্যক্তির বয়স 10 বছর আগে যা ছিল তার 125% এবং হবে এটা, হ্যাঁ? এবং 10 বছর পরে যা হবে তার এত পার্সেন্ট, এর সমান আর কি, তাহলে তার বর্তমান বয়স কত? তাহলে কি করবো এবার? তাহলে কি একজন ব্যক্তি 10 বছর আগে যা ছিল তার 125%, ঠিক আছে, কিন্তু 10 বছর পরে যা হবে হুম, রেশিও করে নাও না, রেশিও করে নাও। রেশিও করলে উল্টে যাবে। রেশিওটা উল্টোটা ওদের রেশিও। সমান যখন বলেছে, ডিফারেন্স তো 20 বছর, সে পেয়ে যাচ্ছে। সমান যখন বলেছে রেশিও হয়ে যেত, তাদের 10 বছর আগে যা ছিল তার এত পার্সেন্ট।
তাহলে এটা করলে কত আসছে দেখো তো, গুণ করো গুণ করো, কত আসছে? 5/6 আসছে। আচ্ছা, এটা হয়ে গেলে রেশিও। আর এ পাশে কত আসছে, উল্টো করে দিচ্ছি কিন্তু, 4/5 না 5/4? 5/4 আসলো। ঠিক, তাই যদি হয় তাহলে কথা হচ্ছে দেখো, কত আসছে দেখো, কত আসছে দেখো, করে দিচ্ছি। তাহলে কত আসছে বলো, এদের এলসিএম কত হয়, 12 হয়। তাহলে কত আসছে? আর এটা কেটে দাও, এক ধরে নাও না, এক এক ধরে নাও, এখানে কেটে দেয় এটা, 2:3। ঠিক আছে, 2:3। তাহলে এক মানে হচ্ছে 20, আসছে কিনা দেখো তো। অ্যান্সার কি যে, তাহলে তাহলে তার বর্তমান বয়স কত? ঠিক আছে, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে 20 × 2 = 40, আগের +10, তাহলে 50, বা এটা ধরলেও হবে, এখান থেকে করলে মাইনাস করতে হবে, সিম্পল। অনেকে আরে অনেকে বুঝতে পারেনি রেশিওটা কি করে পেলো, তাই না? চলে এসো। এবারে অনেকে বুঝতে পারেনি রেশিওটা কি করে পেলো, তোমাদের আমি বলেছিলাম এখানে বলছে 125%, হ্যাঁ, ইকুয়ালস টু এইটা, এইটা মানে কত এসছে তোমাদের, বলো বলো, 6/5। 5/6 না 6/5? 5/6, 5/6, 5/6। এরা কি আমার মাথা খারাপ করে দেবে তো এইবার, এরা মাথা খারাপ করে দেবে, এরা ফুল মাথা খারাপ করে দেবে, এরা পারেই না, আমি করছি হাট, পারে না ছেলে পিলে। পড়াশোনা করো না নাকি তোমরা, যাই হোক দেখে নাও, এ বলছে খারাপ ভেবো না। এবার দেখো, তাহলে এটা সমান সমান বলছে এত পার্সেন্ট, তাহলে এত পার্সেন্টে ফ্রাকশন করছো, যা করছো গুণ করো, গুণ করলে কথায় বলো। তাহলে 250/300, 250/3, তিনই ধরো, তাহলে 3%। ঠিক আছে, পার্সেন্টের পার্সেন্ট কেটে দাও, তোমার কথাই যাবো। আর এর ডবল এটা নাকি 2, তাহলে এখানে দেখো, তার মানে এখানে কি আসছে, এটা কোনাকুনি যদি গুণ করি, এটা প্রথমটার, এটা আগেরটা, এটা পরেরটা। ঠিক আছে, তাহলে এখানে কথায় যাবে, 3 = 2, আর রেশিও করলে 2:3। ঠিক আছে, যাই হোক, তাহলে কি 125% ইকুয়ালস টু বলছে কত, কত আসলো গো, 250/3। এই, এবার যখনই এত পার্সেন্ট আর এত পার্সেন্ট সমান বলছে, এদের উল্টোটা হয় এদের রেশিও, আমি বারে বারে পই পই করে বলি, যখনই সমান বললে উল্টোটাদের কি, ওদের রেশিও, ওই মানটা রেশিও। তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ আউট করে দিয়েছি এখানে, হ্যাঁ, আউট হয়ে গেছে। তাহলে এখানে দেখো, এখানে কাটলে কত আসছে, এখানে কাটলে আমার 2 আসছে, আর এখানে কত আসে, 1। তো এই তিনটা কাটানোর জন্য কি করতে হয়, প্রত্যেকের সঙ্গে 3 কাটা যায়, তাহলে 3 গুণ করলে তাহলে 2:3 হয়ে যায়, এটুকু তো পারো। তাহলে অনুপাত হয়ে গেল 2:3। ঠিক আছে, এবার 2:3 যদি হয়, তার মানে এবার বছরের গ্যাপ কত আসছে, এটা 10 বছর আগে, এখান থেকে দেখো, এখানে যদি বর্তমান ধরি, এবার 10 বছর আগে আর এখানে 10 বছর পরে, তাহলে টোটাল গ্যাপ কত এলো, টোটাল, তাহলে 1 মানেই বছর হিসাবে 20 বছরের গ্যাপ, ব্যাস। তাহলে 2 মানে কত, 2 মানে 40। এবার তুমি যদি বর্তমানটা যেতে চাও, তাহলে কত অ্যাড করতে হবে, 10 অ্যাড করতে হবে, তাহলে 50 আনসার। তুমি যদি বলো না দাদা আমি পরেরটা ধরে করবো, তাহলে 10 বছর পরে তোমার বয়স কত ছিল, 3 × 60 ছিল, তাই বর্তমানে ফিরতে গেলে আবার 10 মাইনাস করতে হবে, তাও 50 চলে আসবে, যেটা ইচ্ছা করবো। ঠিক আছে, নেক্সট, নেক্সট দেখো, নেক্সট কি আছে, চিল্লাচ্ছিল বলে অফ করে দিয়েছি কখন ফুট করে না, তো বেশি কিছু হয়নি। এটা হচ্ছে, এই অঙ্কটা ছিল, আর আগের অঙ্কটাও সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, যারা রেকর্ডেড দিচ্ছ দেখে নিও।
হ্যাঁ, তো এটা কেমন করে ওই রেশিওই করেছি আর কিছুই না, আগেরটাও সেম রেশিও করেই করলে চলে আসবে। হ্যাঁ, আগেরটা অ্যান্সার কত, এটা অ্যান্সার কত এসেছিল 12 না, এটাও সেম ভাবে করবে, দেখবে 12 অ্যান্সার চলে আসবে। হুম, একের অঙ্ক দুটোই। নেক্সট দেখো, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর সমষ্টি এত এবং সংখ্যা দুটি লসাগু এবং গসাগু এর বিয়োগফল এত, একটি সংখ্যা 104 হলে অন্য সংখ্যাটি কত? কি ভাবছো বলো এবার। তো এখানে দেখো, তোমাদের তোমাদের একটা কথা বলি, লসাগুর মান বড় হয় না গসাগুর মান বড় হয়? ব্যাস সিম্পল। তাহলে বড় সংখ্যাটা বের করবো প্রথমে, লসাগুর মানটা বের করতে গেলে কি, লসাগু গসাগু যোগফল দেওয়া আছে বিয়োগফল, সেখান থেকে আমরা লসাগুর মানটা বের করতে পারি কি ফরম্যাট জানি আমরা, সমষ্টি প্লাস, যখন সমষ্টি আর বিয়োগফল দেওয়া থাকে তখন কি করি, সমষ্টি প্লাস বিয়োগফল বাই 2, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসছে, যোগ করো, যোগ করলে কত আসছে, 832 আসছে যোগ করে, 832/2 করলাম, কত আসবে 416, তাহলে 416 আসলো কি আমার লসাগু এলো। হুম, এবার দেখো, বলছে একটি সংখ্যা যদি 4 হলে, আচ্ছা গসাগু চলে আসে এবার, গসাগু কত বলছে, গসাগু সেম, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আমার ছোট সংখ্যা বেরোয়, তাহলে কত হচ্ছে বিয়োগ করলে 240/2, 120, তাহলে গসাগু 120 চলে এলো। হুম, এবার একটা সংখ্যা পেয়ে যাচ্ছ মানে এবার ফরম্যাটে চলে আসো, এবার কি জানি আমরা, যে লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা করলে অপর সংখ্যাটা পেয়ে যায়। ঠিক আছে, এখান থেকে 4 গুণ, এটা দেখলেই বোঝা যায় 4 গুণ, 4 4 ছিল 4 10 কে 40, তাই তো, 4 গুণ, তাহলে 4 বারং কত হবে 48, 8 শূন্য আছে, 480, অপশন বি। খুব সুন্দর অঙ্ক, কিন্তু একটা স্টেপ এগিয়ে। তোমরা এই জিনিসটা মাথায় রাখবে সব সময়, যে সমষ্টি আর বিয়োগফল যদি দেওয়া থাকে দুই সংখ্যার বা দুটি, এখানে লসাগুর কথা বলেছে, যাই হোক যাই বলুক না কেন, তখন কিন্তু ছোট মানটা বের করতে গেলে সমষ্টি মাইনাস বিয়োগফল বাই 2 করি, আর বড় মানটা বের করতে গেলে সমষ্টি প্লাস বিয়োগফল বাই 2 করি, ব্যাস ইজি। তারপরে 12 মিটার লম্বা, 9 মিটার উঁচু এবং 30 সেন্টিমিটার পুরু একটি প্রাচীর নির্মাণ করতে হবে যদি সমস্ত ইট অনুরূপ আকারের, অর্থাৎ দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার এবং উচ্চতা 15 সেন্টিমিটার হয়, তাহলে কয়টি ইট লাগবে, কিচ্ছু না, ভাগ করে দাও। এবার যেহেতু, আচ্ছা 12 মিটার মানে কত সেন্টিমিটার, 12 মিটার মানে কত সেন্টিমিটার, 1200 সেন্টিমিটার, কারণ কি 1 মিটারে 100 সেন্টিমিটার, তাহলে 12 মিটারে 1200, তাহলে 9 মিটারে 900 সেন্টিমিটার, আর 30 সেন্টিমিটার পুরু। ঠিক আছে, আর এটাকে কি বলছে, যে কি 24 সেন্টিমিটার দিয়ে এবার ভাগ করো, যতগুলো টালি আছে সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে 24 সেন্টিমিটার ইন্টু 18 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার, ব্যাস, কিচ্ছু নেই কিন্তু, অঙ্কটা সিম্পল। বড় যে মেইনটা ক্ষেত্রফলটা বা আয়তনটা আসছে, হ্যাঁ, তাকে আবার ছোট আয়তন ধরে ভাগ করছো, করলেই কতগুলো করে ইট লাগবে পেয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু সূত্র, মাথায় রাখবে, এটা কিন্তু সূত্র, আয়তনের সূত্র। এই ইট, তো ইটের আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে বড়টার পেয়ে গেলাম তাহলে আয়তন, যে ছোটটার আয়তন মানে একটা ইটের আয়তন। হুম, দেখো, তাহলে এবার কাটাকুটি করো, 5 8 90, 50 এলো। হুম, 15 2 30 চলে এলো, 2 দিয়ে আবার কেটে দিলাম 12 এলো, 12 দিয়ে কাটা খুব সোজা হয়ে গেল, 100 হয়ে গেল, তাহলে আসলো কি বাকি আর কিছু আছে, 50 ইন্টু 100 মানে 5000টা ইট। কার কার বুঝতে অসুবিধা? নেক্সট, তারপরে তিনটে স্টেশনারি বস্তু এ বি সি এর গড় মূল্য 80 টাকা, তাহলে মোট মূল্য কত হবে, এবিসি এর মোট মূল্য, তাহলে এবিসি এর মোট মান হয়ে গেল কত, তাহলে এখানে তিনটে প্রোডাক্ট, তাহলে 3 ইন্টু গড় মান দিলে আমরা মোট মান পেয়ে যাবো, তাহলে 3 8 24 মানে 240 হলো আমার মোট মানটা। ঠিক আছে, এবার হচ্ছে এ বি, এ বি এর গড় মূল্য বলেছে, তাহলে এ বি এর মোট মানটা কত হয়ে যাবে, কত হচ্ছে, বলো বলো,
155, 155। ঠিক আছে, এ বি এর মোট মান গড় ছিল এটা, 2 গুণ করে দিলাম। বি এবং সি এর গড় এত, তাহলে বি আর সি এর মোট মান কত হয়ে যাবে? কত? 100। তাহলে এই দুটোকে মোট যোগ করো। কত? 300, 330। কত হলো? 5 আর 5 10, 0, হাতের হলো 1, 7 5 12 13, হ্যাঁ 330। 330। এবার এর থেকে কত বেশি? এবিসি থেকে কত বেশি? কত বেশি? তাহলে অ্যান্সার দেখো, তার মানে দেখো বি কিন্তু ডবল ধরেছে, তাহলে এ বি সি যদি ধরতাম তাহলে 240 অ্যান্সার আসতো, কিন্তু বেশি আসছে কত? 90 বেশি। কেন আসছে? কারণ বিটা ডবল ধরেছি, তাহলে এই বিটার মান নিশ্চয়ই 90, তাহলে বির মান কত হলো? 90। অপশন। বুঝতে কারো অসুবিধা? বুঝতে কারো অসুবিধা? নেক্সট। এটারও শর্টকাট আছে, শেখাবো নাকি? দরকার নেই শেখা, এটারও শর্টকাট আছে জানো তো। দরকার নেই, যেভাবে ধরেছি এভাবেই করো, ঠিক নেই। কিছু পরিমাণ অর্থের উপর 10%, 20% এবং 40% ক্রমিক সারের সমতুল্য, তো মোট মানটা ধরে নেবে কত পার্সেন্ট? 100%। সেখান থেকে প্রথমে 10% ছাড় দিয়ে দাও। 10% ছাড় দিলে কত পার্সেন্ট নেবে তুমি? 90% নেবে। এই সেই 90%-এর ওপরে আবার 20% ছাড় নেবে। 20% ছাড় নেবে মানে কত নেবে? 80% নেবে। এইখান থেকে কিন্তু শুরু হবে। ঠিক আছে। আর 40% ছাড় দেবে মানে কত পার্সেন্ট নেবে? 60% নেবে। এবার কাটাকুটি করো। দুটো শূন্য কাটলাম, দুটো ওপরে শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটে দিলুম। ঠিক আছে, এবার এখানে গুণ করো। বোকামি করে কিন্তু 5 দিয়ে ভাগ যাবে না, যেহেতু ভগ্নাংশ আসবে, বোকামি করে কিন্তু তোমরা এই 2 দিয়ে ভাগ করে নষ্ট করবে না। ঠিক আছে, 6টা 48, আর 48 গুণ কত আসছে? 8 নং 72, 6 দুগুণী 12, 2 6টা 42, 42 আর 1 43, 432/10। তাহলে পয়েন্ট কত হবে? 43.2। 43.2%, অপশন নাম্বার এইটা। এটা যারা করবে ভুল হয়ে যাবে, এটা করবে যারা ভুল। কারণ 100 টাকা তোমার দাম ছিল, এখন তুমি দাম নিচ্ছ 43.2 টাকা, তাহলে ছাড় দিলে কত? তাহলে তো 100 থেকে সেটা বাদ দিতে হবে, ওই জন্য বললাম। তাই 43.2। তো দেখো এটা বিয়োগ করার জন্য পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য দিয়ে নাও, কোনো এফেক্ট পড়বে না। তাহলে এখানে কত আসবে? 8, হাতে রইলো আমার 1, 3 আর 1 4, 4 আর কয় দাও 10, 6 দাও, হাতে আসলো 1, 4 আর 5, তাহলে 56.8%। দেখেছো, অপশানে কিন্তু এটাও থাকবে। বুঝতে পেরেছো? এই জন্য অঙ্কগুলো করতে গিয়ে হড়বড় হড়বড় করে যাবেন। এখানে দেখো এক্স ওয়াই এর ফর্মুলা 3খানা আছে, করো। তো এটা আমি সবসময় এই ফর্মুলা সবসময় তুমি মনে রাখতে পারবে না। এবার দেখো এই এক্স ওয়াই এর ফর্মুলা অনেকেই দেখি যারা মাইনাস প্লাসে গুলিয়ে ফেলে, তো ওটা করার দরকার না, আমি লজিক দিয়ে করলাম। যে আমার 100 টাকা যদি দাম হয়, প্রথমে 10% ছাড় দিলাম, তাহলে প্রথমে যদি 10% ছাড় দেওয়ার দাম হচ্ছে কত? বার কত? 90 হচ্ছে। সেই 90 এর উপর আবার ছাড় দিচ্ছে, 90 এর উপর আবার 20% ছাড় নিচ্ছ, তাহলে 20% ছাড় দিচ্ছ। ঠিক আছে, তুমি এইভাবে করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি 80%, আবার তাহলে 80% কিসের রেশিও? বুঝলাম না তোমার ভাষা। রেশিও হবে, হবে না কি বলছে? জটিল হয়ে যাবে, জটিল হয়ে যাবে। হবে না কি বলে কোনো কথা নেই। দেখো একটি কাজ সম্পন্ন করতে এ এবং বি এর যথাক্রমে 12 দিন এবং 8 দিন সময় লাগে। মাথায় রাখবে সবসময় কনসেপচুয়াল যেটা মানে ছোট করা যায় সেটা করবে। আর তোমাদের একটা কথা বলি আজকে, আর যারা রেকর্ডেড ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যও বলছি, সেই টিচারকেই বাঁচবে, দরকার আমাকেও ছেড়ে দাও, কোনো ব্যাপার না। যে টিচার তোমার সময়টাকে কম লাগানো শেখাচ্ছে, উইথ তোমার মাথায় বসে যাবে এমন ট্রিক শেখাচ্ছে, ট্রিক না মানে কনসেপ্ট শেখাচ্ছে। ঠিক আছে, যদি মনে হয় যে আব্দুল্লাহ শেখাতে পারে না, ভিড় কম করতে পারো, কোনো সমস্যা নেই। যে রেগে বলছি তা না, আশীর্বাদ স্বরূপই বলছি। দেখো
কারণ তাই যদি না হতো, আমি ব্যবসা করতে চাইলে আমার স্টুডেন্ট আজকে 250+ থাকতো। ঠিক আছে, তোমরা অনেকেই জানো যে আমি সাটাই করতেই থাকি, এ মাসেও করেছি। ঠিক আছে, টাকার জন্য কিন্তু করিনি, ওই যে ছেলেটা আছে ওর যথেষ্ট টাকা আছে, যাকে লাস্ট করলাম। দেখো, একটি কাজ সম্পন্ন করতে এ এবং বি এর যথাক্রমে 12 দিন এবং বি, আচ্ছা যথাক্রমে মানে কি, এর লাগছে 12 দিনে আর বি লাগছে 8 দিনে। তাই একসাথে কাজ শুরু করার 4 দিন পর বি কাজ ছেড়ে চলে গেল। অবশিষ্ট কাজ সে, দেখো সিম্পল আছে, কিছুই নেই। তাহলে এ করছে 12 দিনে একটি কাজ, বি করছে 8 দিনে। এবার এদের মোট কাজটা বের করার ফরম্যাট কি জানি আমরা, এই দুটোর এলসিএম করতে হয়। টাইমের এলসিএম করলে কত আসছে, 24। এলসিএম মানে লসাগু। তাহলে 12 দিয়ে 24, 3 8 24। তোমরা প্র্যাকটিস করতে করতে এলসিএম গুলো মুখস্থ হয়ে যাবে, দেখবে কোনটা কার হয়, দেখতে দেখলেই মুখস্থ হয়ে যাবে। তাহলে এই দেখো, এখানে সময় ছিল আর সময়ের উল্টো কি আছে, কার্যক্ষমতা। এটা মানে কি, এ এক এক দিনে 2 ইউনিট করে করে আর বি এক এক দিনে 3 ইউনিট। আর বলছে ওরা কিন্তু 4 জন একসাথে কাজ করেছে, তারপরে কিন্তু বি গিয়েছে। তাহলে 4 জন যদি একসাথে করে, মানে সরি 4 দিন যদি একসঙ্গে করে, তো এক এক দিনে তো এরা 2 জন মিলে 5 করে করছে। তাই 4 দিনে কত ইউনিট করেছে, 4 দিনে কিন্তু 20 ইউনিট কাজ করেছে। তার মানে 20 ইউনিট কাজ কিন্তু করা হয়ে গেল। হ্যাঁ, তাহলে 20 ইউনিট কাজ যদি হয়ে যায়, বাকি আছে কত ইউনিট কাজ, আর 4। এই 20 ইউনিট কাজ করে, হ্যাঁ এই 20 ইউনিট কাজ করেছে, করার পরে কিন্তু বি চলে গেছে। এবার এই 4 ইউনিট কাজটা কে করবে, এ করবে। তাহলে এই 4 ইউনিট কাজ যদি এ করে, তাহলে এর এক এক দিনের কাজের পরিমাণ দিয়ে ভাগ করলে পেয়ে যাওয়া মোট দিন। তাহলে এর বাকি কাজটা কতদিন লাগছে, অবশিষ্ট কাজ করতে এর আর 2 দিন লাগছে, অপশন বি। আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। পরীক্ষার সময় এটাও থাকে যে মোট সময় কত লাগে, তখন কিন্তু এই 4টা অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু 6 অ্যান্সার হবে। এগুলো কিন্তু খেয়াল রাখবা। নেক্সট, রাধার ব্যয় তার আয়ের 20%, তার রেশিও করবে এটা। রাধার ব্যয় তার আয়ের 20% এবং যদি পরের মাসে তার আয় 20% বৃদ্ধি পায় এবং সঞ্চয় পরিমাণ একই থাকে। খুব সুন্দর অঙ্ক, এই টাইপের অঙ্ক পরীক্ষা আসে। 100 ধরেই তো করবো। তো রাধার ব্যয় তার আয়ের 20%, তাহলে আয় যদি 100 হয়, তার 20% ব্যয় মানে এক্সপেন্ডিচার, খরচ হচ্ছে 20, তাহলে সঞ্চয় কত হলো, 80। 100 টাকা তোমার ইনকাম, ঠিক আছে, আর এটা তোমার কি এক্সপেন্ডিচার মানে খরচ, আর এটা তোমার সেভিংস। ঠিক আছে, এবার অঙ্কে কি বলছে, পরের মাসে কি হচ্ছে, পরের মাসে তার আয় 20% বৃদ্ধি পেলো। তাহলে 100 ছিল, তার 20% বৃদ্ধি পেলো মানে কত হলো, 120 হলো। এবং সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তাহলে সঞ্চয় 80 টাকাই থাকবে। সঞ্চয় একই থাকবে মানে কি, আগে 80 ছিল, এখনো 80। তাহলে একটা সিম্পল লজিক বোঝো, 80 যদি আনতে হয় তাহলে কত বিয়োগ করেছো, মানে কত খরচ করেছো, তবে তাই সঞ্চয় তুমি 120 টাকা ইনকাম করেছো কিন্তু 80 টাকা সঞ্চয়, তার মানে কিন্তু তুমি 40 টাকা কিন্তু খরচ করেছো। ঠিক আছে, এবার দেখো, তোমরা এটুকু তো শিখেছো যে আয় থেকে যদি আমরা সঞ্চয় বাদ দিই খরচ পেয়ে যাই, এটাই তাই করলাম যে 120 থেকে 80 বাদ দিলাম, খরচ পেয়ে গেলাম 40। তাহলে রাধার ব্যয় বৃদ্ধির হার কত, তাহলে ব্যয় কত ছিল রাধার আগে, আগে ছিল 20, আর এখন বৃদ্ধি পেয়েছে মানে কত, 40 হয়েছে, মানে আবার কত বৃদ্ধি পেয়েছে, 20 বৃদ্ধি পেয়েছে। তাহলে 20 তে 20, তাহলে 100-এ কত, 20 তে 20 মানে 100%, তোমার এটা কিন্তু জানা উচিত। আবার যেন বোকামি করে গুণ করবো না, আমি দেখাচ্ছি বলে। অপশন ডি অ্যান্সার। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক এটা কিন্তু। নেক্সট, বার্ষিক সুদের হার কত হলে এত টাকার উপর সরল সুদের হার 4.5 বছরে এত টাকা হবে, কিছুই নেই। এবার সিম্পল লজিক, তো এখানে 4.5 বছরে যখন এটা আছে, তাহলে 1 বছরে বের করে নেবো প্রথমে তুমি। 1 বছরের সূত্রটা তুমি বের করো প্রথমে, অ্যান্সার একবারে বের করে দেবো, কোনো সূত্র লাগবে না। ঠিক আছে, এটা কি হয়, 1728 আছে কত বছরে, 4.5 বছরে। তাহলে 1 বছরে কত, যে পয়েন্ট তুলে দেখে আমরা 10 দিই দাও, কাটাকুটি করো কত, ততক্ষণে তোমরা কাটাকুটি করো তো দেখি কত আসছে। দেখ, 5 2 এ 10 হয়, 5 9 এ 45 হয়, 9 দিয়ে কাটো, 9 কে 9 হবে, রইলো বাকি আমার 8, 8 মানে 82, 9 9 81, হাতে রইলো আমার 1, 9 2 18, 192। তাহলে 192 এর ডবল কত হয়, কত, 384। তাই 384 টাকা আসলে তোমার প্রত্যেক প্রত্যেক কি প্রত্যেক বছরের সুদ।
তাহলে এবার ইজিলি পেয়ে গেলাম বার্ষিক সরল সুদের হারই তোমার পরীক্ষায় চাই, বার্ষিক সুদের হারটা চেয়েছেন স্যার। তাহলে 2560 টাকায় তোমার প্রত্যেক বছরের সুদ বলছে কত, 384 টাকা সুদ। আর শতকরায় চাই, তাহলে 100-এ কত করলেই অ্যান্সার, এইটুকু আর কিচ্ছু না, জাস্ট বছরের সুদটা বের করে নিতে হয়। কাটাকুটি করো, শূন্য কাটলাম শূন্য কাটলাম। হ্যাঁ, এবার কত দিয়ে যাচ্ছে দেখো, ছোট ছোট দিয়ে কাটার চেষ্টা করো, 4 দিয়ে কাটো, ডাইরেক্ট 4 দিয়ে কাটবে 56। দেখো কত যাচ্ছে, 16 দিয়ে কেটে দাও। দেখো 16 কে 16, 16 কে 16, 16 কে 16 আর কয় দাও, কয় দাও 25, 9 দাও 96, 6 96। আর এখানে কত আসছে, 16 দুগুণি 32, হ্যাঁ এটা তো 16, 256 তো 16 এসছে, তোমার তো মুখস্থ হয়ে যাবে, ভেরি গুড মহিতরঞ্জন মল্লিক। আর 384 যাবে, দেখো তাহলে 16 দুগুণি 32, আবার রয়েছে কত 6, মানে 4 × 64, 24 আবারও যাচ্ছে। তাহলে 8 2 16, 3 8 24, 8 দিয়ে দাও ডাইরেক্ট। আর এখানে 2 দিয়ে কাটো 5, তাহলে 3 আর 5 রয়েছে, তাহলে 3 × 5 মানে কত পার্সেন্ট, অপশন নাম্বার সি এর এটা। খুব সুন্দর অঙ্ক এগুলো। হ্যাঁ একবারও কেটে দেবো। হ্যাঁ ও যেটা বললো সেটাও করলেও হবে, একই বিষয়, যে একবারে ও ও যেটা বললো, হ্যাঁ ফর্মুলা যদি করো যে আর ইকুয়াল টু, সেটাও করে নেবা, যে আর ইকুয়াল টু কি হয়ে যাবে, যে এটাও হবে একবারে ইন্টু 100, এটাই সোজা হবে 4.5 ইন্টু, আর এখানে কত আসছে প্রিন্সিপাল, হ্যাঁ একই বিষয়, এটা তুলে দিয়ে এখানে একটা শূন্য দিল, হুম হুম, শূন্য শূন্য আউট করে দিলাম। সেই কাটাকুটি করতে যাবে, তুমি যেখানেই যাও তোমাকে কাটাকুটি করে মনে আসবে, ঠিক আছে, তোমার কাটাকুটি তোমার করাই লাগবে। ঠিক আছে, চলো তারপরে আসো এদিকে। একটি এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমভুজ, এটা করানো আছে মনে হচ্ছে, এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা কত? আচ্ছা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে কার সূত্র, উচ্চতার সূত্র, ব্যাস ক্যালকুলেশন করলেই অ্যান্সার। তাহলে √3/2 ইন্টু 5√3, ঠিক আছে। তাহলে এখানে যদি করি, দেখো √3 গুণ হয়ে যাবে, দেখো √3, এখানে 5, √3 3 হয়ে যাবে, আর বাই 2, 3 × 5 = 15/2 মানে কত হবে, 7.5 হবে, অপশন নেই। এই অঙ্কটা করানো আছে 7.5 অ্যান্সারই, এটাও করানো আছে, এই সেম এটা দিয়ে করানো, PYQ এটা 7.5। যারা বোঝো না যে রুট এটা কি করে হলো দেখে নাও, 5√3 × 3, এটা মাথায় রাখবে, এই √3 একই যখন সংখ্যা থাকে তাহলে √3 কি হয়ে যায়, রুট রুট আউট হয়ে যায়, গিয়ে একটা 3 হয়ে যায়, ঠিক আছে, তাহলে 5 × 3 থাকলে কত হচ্ছে 15 হয়ে যাচ্ছে। আর যদি এমন থাকতো √2 × √3, তখন কিন্তু আবার 3 2 6 রুটের মধ্যে থাকবে। এগুলো কিন্তু টুকটুক জিনিস জানতে হবে, মাঝে মধ্যে জানিয়ে দিচ্ছি, একটু মাথার ভিতরে মগজের ভিতরে ঢুকিয়ে নাও। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত এত যদি এর এখন থেকে 10 বছর পরে এবং বি এর 4 বছর পূর্বের বয়সের পার্থক্য 10 বছর 20 বছর হয়, তবে এ এর বর্তমান বয়স নির্ণয় করো। কি বলছো বলো তো, এই একই রকম কিন্তু আগে একটা করলাম না, যে এ এবং বি এর বর্তমান বয়স অনুপাত কত, 5:3, ভালো করে বুঝে, আগের মতনই কিন্তু 5:3। এর এখন থেকে 10 বছর পরে, মানে এর আবার কি 10 বছর পরে, ওকে, মানে +10, এবং বি এর 4 বছর পূর্বে মানে -4, তাহলে এদের ডিফারেন্স কত, দেখো আসছে এবার কাহিনী, ওই 4 বছর পূর্বের বয়সের পার্থক্য 20 বছর হবে, 4 বছর পূর্বের বয়সের পার্থক্য নেই 20 বছর হবে। একটু এটা অন্যরকম অঙ্ক আছে, এটা অন্যরকম একটু, এটা হবে না যেটা ভাবছেন, এখানে বলেই, এখানে পার্থক্য বলে দিয়েছে 20 বছর হবে, হ্যাঁ, তো এটা ভেবে আসবে না। যাই হোক, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত অপশন টেস্ট তো অবশ্যই হবে, অপশন টেস্ট হবে না এমন কোনো কথা আছে,
এটার অ্যান্সার হয় 15 নাই 20, সে তো বুঝতেই পারছি, হয় 15 নাই 20। তো অপশনটা স্কুলে যাবে। হুম হুম হুম। যাই হোক, এবার আমরা শিখতেও তো হবে যে কি করে করতে হয়, দেখে নাও। তাহলে এক্স যদি ধরে নিই, যে একটা হচ্ছে 5x বর্তমান, আর একটা হচ্ছে কি 3x। এবার বলছে কি এখন থেকে 10 বছর পরে, তাহলে এখন থেকে 10 বছর পরে মানে +10, পরে মানে যোগ হয় না পাগল, ঠিক আছে। আর এখানে বলছে, আবার এখানে বিয়ের 4 বছর পূর্বে, পূর্বে মানে মাইনাস, পূর্বের বয়সের পার্থক্য মানে মাইনাস, তাদের পার্থক্য হবে সমান সমান 20 বছর। ব্যাস, এবার ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো এখানে দেখো 5x, এটা আসলো কি 5x + 10, আর এখানে -3x প্লাস মাইনাস মানে +4 = 20। এবার দেখো এখানে 5x থেকে 3x বাদ যাবে, তাহলে 2x হয়ে যাবে। এখানে +10 আর +4 কত হলো, +14, পাশে গেলে কত হয়ে যাবে, 20 থেকে 14 বাদ দিলে 6, তাহলে x এর ভ্যালু 3। স্ক্রিন দেখাচ্ছে না? তো এটাকে ধরেছিলাম 5x, বড়টা ধরেছিলাম কি 3x। তাহলে দেখো এক্স এর ভ্যালু কত পেলাম, 3 পেলাম ক্যালকুলেশন করে। তাহলে এখানে চেয়েছে কি এ এর বর্তমান বয়স, এ এর বর্তমান বয়স তো 5x, তাহলে 5x এর ভ্যালু 3, তাহলে 5 × 3 মানে 15, 15 বছর। ঠিক আছে, 3 লাইনের অঙ্ক, বেশি অঙ্ক না। নেক্সট, এটা তোমরা জানো যে রেশিও আছে মানে কি ইউ এর ভ্যালু 6, ভি এর ভ্যালু 5। ঠিক আছে, তাহলে 4u মানে কত হয়ে যাবে, ইউ এর ভ্যালু তো 6, তাহলে 4×4 = 24 লিখবো ডাইরেক্ট, প্লাস 3v, ভি এর ভ্যালু তো 5, তাই 3×5 = 15 লিখবো। টোটাল কত হচ্ছে, 39। আর এখানে বলছে v/5, কি বলছে, v/5 মানে কত, তাহলে ভি মানে 5 আর ভাগ বললে 5, তাহলে 5 5 ভাগ কেটে যাবে, তাহলে 1 হয়ে যাবে। তাহলে 39/1, তো 39/1 মানে তো 39। অ্যান্সার অপশন নাম্বার ডি। বর্তমানে পিতার বয়স, কম্বল নাও নাসিরুদ্দিন, শীত পড়ছে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, এবং পুত্রের বয়স 30 বছর। দেখ, কিছুই আছে অঙ্কে, বলো। বলছে কি বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে 1:2। বলছে পুত্রের বয়স 30 বছর, তাহলে আমরা বলছি 1, তাহলে 1 মানে কত, 30, তাহলে 2 মানে কত হবে, কত হবে, 60। 3 বছর পরে পুত্র ও পিতার বয়সের অনুপাত কত হবে, তাহলে এটা হবে 33 আর এটা হবে 63। তাহলে তাহলে ওই যে 63, তাই তো, 3×11 = 33, আর 3×9 কত, 63। তাহলে অ্যান্সার অপশন নাম্বার বি, 63। হ্যাঁ, ওই ওই বয়স্ক মহিলা নাকি, 63। তাহলে অপশন বি অ্যান্সার। ও সোজা অঙ্ক এগুলো, এই গুণ এর এত গুণ মানে রেশিও করে দেওয়া, সঙ্গে সঙ্গে অ্যান্সার ক্লিয়ার। এক্স ওয়াই এবং জেড এর মধ্যে এত টাকা ভাগ করা হলো, এক্স এবং ওয়াই মোট অর্থের 1/2 অংশ। তার মানে বুঝবে, এক্স এবং ওয়াই মোট অর্থের 1/2 অংশ পেয়েছে। তার মানে কি এক্স ওয়াই, ভালো করে বুঝবে, এখানে কিন্তু আমি এটা এটা এক সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, কি x+y সমান সমান কত পেয়েছে, 1/2 অংশ, মানে 2 ভাগের ভিতরে 1 ভাগ। আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, চাপ নিচ্ছ কেন, হরটা সমান করে নাও, না ওর কথাই নিয়ে নাও, দিন দেখি। ওয়াই এবং জেড মোট অর্থে 3/4, ঠিক আছে, ওয়াই আর জেড কি মোট অর্থে 3/4। আচ্ছা, হরগুলোকে সমান করে মোট অংশটা সমান করে নাও, ওর কথাই চলে যাও, কোনো অসুবিধা নেই। 4 আর 2 এর এলসিএম করলে কত হবে, 4ই হবে। তাই 4/2 মানে 2। তাহলে এক্স ওয়াই হচ্ছে কত, এক্স ওয়াই মোট পেয়েছে 2 পেয়েছে, ঠিক আছে। আর এখানে জেড আর ওয়াই রাখো, সুবিধা হয়ে যাবে, কেন বলে দিচ্ছি। z+y পেয়েছে কত, মোট অর্থে 3/4, মানে কত পেয়েছে, কত আসছে, 3 পেয়েছে। এবার এখান থেকে দেখো একটা সিম্পল লজিক তোমার পেয়ে যাবে এখান থেকে। তাহলে এখানে তোমরা কিন্তু ওয়াইটা কেটে যাবে, দেখো
ওয়াই ডবল আছে মানে ওয়াইটা কেটে দিতে পারি, কেটে দিতে পারি তো, কেটে দিতে পারি। দেখো তাছাড়া একটা জিনিসটা আমরা দেখেছি, দেখো মোট মান কিন্তু 4, মোট মান কত কত, মোট মান কত 4। তাই মোট মানের থেকে যদি এক্স প্লাস, মোট মানের থেকে যদি আমি এক্স প্লাস ওয়াই বাদ দিই, কার মান পেয়ে যাবো, জেড সমান সমান 1। এটা বুঝতে পেরেছো কে? 4-এর থেকে এক্স প্লাস ওয়াই এর মান। আচ্ছা, তাহলে চোখ দিয়ে দেখছো না কেন? আমি যখন বলছি এটা তো বুঝতে পেরেছি যে ভগ্নাংশের মোট মান হচ্ছে 4 পেয়েছিলাম আমরা, 4-এর ভিতর থেকে তাহলে এক্স প্লাস ওয়াই 2, 2 বাদ দিলে তো জেড এর মান 2 পড়ে থাকে, তাহলে জেড এর মান হচ্ছে 2। আর এখানে কি রয়েছে, জেড প্লাস ওয়াই, তার মানে জেড এর মান যদি 2 হয় তাহলে ওয়াই এর মান কত হবে, জেড প্লাস ওয়ান, ওয়ান তবেই তো 3 হয়, ওয়ান। আর এক্স পড়ে আছে, তাহলে এক্স এক্স এর মান 1। এই হচ্ছে রেশিও। তোমাদের যা বলবো তাই, স্ক্রিনে দেখবে না। সেটাও তো অবশ্যই এসে আগে আগে যেরকম করলাম সেটা দেখলে হয়ে যায়। যা করবা চলে আসবে, যা করবা তোমরা এখান থেকে চলে আসবে কিন্তু। ঠিক আছে, এবার তুমি দেখো ওই 4 মানে 720 কত গুণ বেশি, 180 গুণ বেশি, 4 8 72 মানে 180 গুণ। অ্যান্সার যে কি ওয়াই কত টাকা পেলো, তো ওয়াই মানে তো 1, তো 1 মানে 180 টাকা। সমস্যা হচ্ছে এখনো? গুণ করলেও হয়ে যাবে, অসুবিধা নেই। তো এটা সবাই বুঝতে পেরেছো? এই যে না বুঝতে পারলে এই চলে এসছে আবার। আমরা মোট এলসিএম করেছিলাম 4, মানে মোট মান আমরা ধরে নিয়েছিলাম 4। তো 4 মানে এখানে বলছে 720 কত গুণ বেশি, 180 গুণ বেশি না, 4 8 72 মানে 180 গুণ বেশি। তো ওয়াই এর ভ্যালু তো 1 পেয়েছো, তো 1 মানে তো 180 আনসার, ওয়াই এর টাকা চেয়েছে। না বুঝতে পারলে রেকর্ডটা আবার দেখে নিই, ক্লিয়ার হয়ে যাবে। দুটি সংখ্যার অনুপাত এত এবং 468 হলে তাদের বর্গের যোগফল কত। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত এত এবং 468 হলো তাদের বর্গের যোগফল। ও কিচ্ছু নেই কিন্তু, এক্স ধরে নেবে এক্ষেত্রে, নাহলে কিন্তু ভুল ভাল করে ফেলবো। তাহলে একটা ধরে নেবা 3x, আর একটা হচ্ছে কি, আরেকটা ধরে নেবা কি 4। আচ্ছা, ডাইরেক্ট করে দাও, হ্যাঁ 3x মানে কি 9x², আর এটা হচ্ছে কি 2x মানে 4x², ডাইরেক্ট ধরে নাও। কিন্তু মেন সংখ্যাগুলো কিন্তু একটা 9x আর একটা কি, সরি 9x না 3x, আর মেন সংখ্যা কিন্তু, আরে বাবা, সরে যায় কেন, ওয়েট দাও, বাবা যেন সরে যাচ্ছে আবার। 3x আর একটা হচ্ছে 2x ধরেছি, তাদের বর্গ, বর্গ মানে বর্গ করতে হবে, তাহলে 3x এর বর্গ মানে 9x², আর 2 মানে 4 এর x²। আর এটারই ভ্যালু বলছে কত, 468। ওকে, যোগ করে দাও, 9 × 4 = 13, 13 এর x² = 468। তো 13 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কত আসে, 3 13 39, রইল বাকি কত গো, 78 তো, তাহলে 6 13 78, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, √36। আর √36 মানে কত হয় 6, তাহলে এক্স এর ভ্যালু হলো 6। তাহলে বৃহত্তর সংখ্যাটি কত, বৃহত্তর সংখ্যা 3x, তাই 3x মানে কত হয় 3 × এক্স এর ভ্যালু 6 সমান সমান 18, অ্যান্সার অপশন। খুব সুন্দর সুন্দর অঙ্ক। পি, কিউ এবং আর 1300 টাকা 4:5:4 অনুপাতে ভাগ করলে কিউ এর ভাগ কত, কিছু নেই কিন্তু একদম অঙ্ক। তো এই যে মোট কত 13, 13 মানে কত গুণ বেশি, 100 গুণ। এবার বলছে কি কিউ এর ভাগ, কিউ মানে তো 5, তাহলে 5 মানে কত, এটা হচ্ছে বেসিক। দুটি সংখ্যার অনুপাত এত এবং যদি প্রতিটি সংখ্যা 20 করে বৃদ্ধি করা হয় তবে তাদের অনুপাত এত হয়। তো একই রকম অঙ্ক কিন্তু প্রত্যেকে 20 করে বানানো হয়েছে, অনুপাতে করলে হয়ে যাবে। দেখো গ্যাপ কি সেম আছে দাদা, আগে দেখ করে নাও, নেই কিন্তু, তাহলে গ্যাপ সেম করতে হবে কেন, কারণ প্রত্যেকের সঙ্গে কিন্তু 20 যোগ করছি, মানে এর সঙ্গে 20 এর সঙ্গে 20, তাহলে গ্যাপটা সেম করার চেষ্টা করো, কিন্তু এই রেশিওটাকে আরো ছোট করে নাও, ইচ্ছা মতো ছোট করে নাও, কত হয়ে যাবে 2:1 করে নাও, তাহলে ইজি হয়ে যাবে তোমার আরো। ঠিক আছে, যত ছোট করে নেবো রেশিও তত সুবিধা না। তাহলে এখানে কত এলো ডিফারেন্স, 1 এলো, আর এখানে কত এলো 7 এলো, তাহলে অ্যাকচুয়াল, আচ্ছা অ্যাকচুয়াল রেশিওটা কত আসছে, অ্যাকচুয়াল রেশিও আসছে কি, দেখো এখানে এক ডিফারেন্স, এক ডিফারেন্স মানে 12 কে 12ই হয়ে যাবে, আর 5 কে 5ই হয়ে যাবে। আর এখানে 7 আছে, তাহলে 7 দুগুণ এখানে 14 এসে গেল,
আর এখানে 7 তাহলে ডিফারেন্স কত পেলাম এবার? এবার কত পেলাম? দেখো সেম করে দাও, এটার আর দাম নেই। 2 করে ডিফারেন্স দেখো, তাই নাকি? তাই হবে তাহলে, একটাই আছে, যাই হোক। অপশন গুলো খেয়াল করলে হয়, কিন্তু প্রসেসটা শিখে দিই, কারণ অপশন গুলো তো পরীক্ষার সময় একই তাই থাকবে। তো 2 মানেই কত, আর নাও থাকে অনেক সময়। হ্যাঁ, অপশনে খেলতে পারবে অনেকগুলো অঙ্কেই, আর অনেকগুলো পারবে না। তো 2 মানেই কত? 20। প্রতিটি সংখ্যা 20 করে বৃদ্ধি করা হয়। তাহলে এখানে বলছে করে 2 মানে 20, আমরা দেখছি 2 করে বৃদ্ধি করা হয়। তো 2 মানে 20 যদি হয় 1 মানে কত? 10। এই সংখ্যা দুটির যোগফল কত? তাহলে এই সংখ্যা দুটির যোগফল কত হচ্ছে? 12 আর 5 17। তাহলে 17 গুণ 10 মানে কত হবে? 170। ঠিক আছে? আমাদের হিসেবে অনুপাত হিসেবে কিন্তু 12 আর 5 17 হচ্ছে, কিন্তু অনুপাত থেকে 10 গুণ বেশি, তাই 10 গুণ করে দাও 170। এবার ও কি বলো, যে 12 আর 5 17, একমাত্র একটা অপশনই আসে 17 মাল্টিপল, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা answer। এইগুলো হচ্ছে কি প্র্যাকটিসের ফল, আর কিচ্ছু না। নেক্সট, এই জন্য প্র্যাকটিস করতে হবে এবারে। সংখ্যা এক্স এর 75% অপর সংখ্যা ওয়াই এর এত অংশের সমান। তো সমান মানে কি? উল্টে যায়। সমান মানে কি? উল্টে যায়, তাই তো? তাছাড়া আর একটা কথা, তাহলে রেশিও কি হয়ে যাবে? আচ্ছা, 75% মানে কি হয়? 3/4। আর ইকুয়ালস টু কি বলছে? 2/5। এবার যখন ভগ্নাংশ থাকে, তোমাদের আমি বলেছি, ভগ্নাংশ যখন থাকে তাদের ওদের উল্টে দিলে ওদের রেশিও চলে আসে। উল্টে দিলে ওদের রেশিও চলে আসে, বলেছিলাম কিনা? ভগ্নাংশ থাকলে কি করতে হয়? ওদের উল্টে দিলেই ওদের রেশিওটা চলে আসে। হ্যাঁ, কোনাকুনি গুণ করলেও হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি, তাহলে হরগুলো এলসিএম করে নাও। এই হরগুলো এলসিএম করলে 3 আর 2 এলসিএম কত হচ্ছে? 6 হচ্ছে। 6 মানে কত হচ্ছে? 4 দুগুণে 8 হচ্ছে। 2 দিয়ে ভাগ করে এখানে 3 × 5 = 15। 8:15। অপশন নাম্বার 8। হুম। বা তোমরা এই সিস্টেমটা করতে পারো যে 2/4 ইকুয়ালস টু কত হচ্ছে? 2/5। কোনাকুনি গুণ করেও কিন্তু হয়, কিন্তু কোনটা আগে কোনটা পরে এটা কিন্তু বুঝতে হবে। এখানে কিন্তু সমান বলেছে, মানে 4 দুগুণে এখানে 8, আর এখানে কত হবে? 3/4 এসে, তাহলে 3×5 = 15। এটা কিন্তু সমান, তাহলে 15:8 সমান। সমান মানে তো অ্যান্সার না, উল্টোটা ওদের অ্যান্সার। রেশিও কিন্তু উল্টোটা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো বেসিক, ওই জন্য বেশি বোঝার দরকার নেই, বেসিক ক্লিয়ার করবা। কোথায় যাচ্ছি বাবা ঘুরে ঘুরে? আমি খুঁজছি, আমি চলে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা দেখো, একটি ব্যাগে 10 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত এই, তাহলে মূল্যের অনুপাত কত? তাহলে মূল্যের অনুপাত খুব সোজা, কিন্তু মানে টাকায় কনভার্ট করে দাও। 3টে 10 টাকার মুদ্রা হয়, তাহলে কত ভাগ করবো? 10 টাকার মুদ্রা, আচ্ছা, তাহলে 3 গুণ 10। বলছি একটি ভাগে 10 টাকার মুদ্রা, 10 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সা, তাহলে 10 টাকা মানে এখানে কত হবে? 10 গুণ 3, তাই তো? 30 টাকা হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো 16 আছে, 50 পয়সা মানে কত হয়ে যাবে? 8টা হয়ে যাবে। 2 দিয়ে ভাগ, কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা, তাই 2 দিয়ে ভাগ করলাম। সিমিলারলি দেখো, 25 পয়সার মুদ্রা আছে 8টা, তাহলে একটা 25 পয়সা মানে ক টাকা? 2 টাকা। 2 টাকা না, একটা 25 পয়সা, সরি, 4টে 25 পয়সা মিলে হয় 1 টাকা, তাই 4 দিয়ে ভাগ করো। তাহলে 8টে যদি 4 দিয়ে ভাগ করি, 2 হয়ে যাবে। এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, তো 15:4:1 অ্যান্সার। অপশন নাম্বার 8। ঠিক আছে, এইটুকু অঙ্ক বেসিক, কিন্তু এগুলো। একটি সংখ্যার ধাতুতে 7:3 অনুপাতে দুটি ধাতু আছে। ওকে, ধাতুটির ওজনের পার্থক্য এত গ্রাম। তো আমাদের হিসাবে পার্থক্য কত? 4 মানে, তার মানে কি, 4 পার্থক্য, অনুপাতের 4 পার্থক্য 41টা 360। তাহলে অনুপাতের পার্থক্য থেকে কত গুণ বেশি? 4 90 গুণ বেশি। ওকে, তবে তবে সংখ্যা ধাতুটির ওজন কত, মানে মোট ওজন, যে সংখ্যা ধাতুটির ওজন মানে মোট ওজন। তাই 7 আর 3 কত হয়ে গেল? অনুপাতের অনুপাতের ঠিক আছে, তাহলে অনুপাতের হিসাবে মোট ওজন 10, কিন্তু অনুপাত থেকে কত গুণ বেশি অ্যাকচুয়ালটা? 90 গুণ বেশি। তাহলে 90 গুণ 10 মানে 900 গ্রাম। অ্যান্সার হচ্ছে অপশন নম্বর সি। ঠিক আছে, নেক্সট দেখে নেবো। 3 বছর আগে এক্স ওয়াই এবং জেড এর বয়সের সমষ্টি ছিল
150 বছর। কত বছর আগে এটা? 3 বছর আগে কিন্তু, এটা মাথায় রাখতে হবে। এবং তাদের বয়সের অনুপাত ছিল কত? 6:4:5। এক্স এর বর্তমান বয়স কত? কিছুই না কিন্তু। তাহলে রেশিও দিয়ে দিয়েছে, তা এদের টোটাল অনুপাত, অনুপাত টোটাল কত? অনুপাত টোটাল কত? 15। অনুপাত টোটাল 15। আর সেই 15 মানে কত? 150। তাহলে অনুপাত থেকে কত গুণ বেশি অ্যাকচুয়ালটা? 10 গুণ বেশি। এবার এক্স এর মান চেয়েছে, তাহলে এক্স মানে কত হচ্ছে? এক্স মানে হচ্ছে প্রথমটা 6। তাই 6 মানে কত হবে? 15 মানে যদি 10 হয়, 6 মানে কত হবে? 6×10 = 60। এটা কিন্তু 3 বছর আগের ঘটনা। এটা কিন্তু 3 বছর আগে। তাহলে বর্তমান চেয়েছে মানে কি হবে? 3 বছর আগে যদি 60 হয়, এখন আবার 3 অ্যাড করতে হয়, তবেই তো বর্তমানে আসবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 63 বছর। বুঝলাম না সুদীপ। হ্যাঁ 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 হ্যাঁ, এই তিন তিন বুঝতে পেরেছি। এই অপশন টেস্ট করা যায়। দেখো, 3 যদি বাদ দাও তাহলে 50 আসবে, 3 বাদ দিলে 40 আসবে, 3 বাদ দিলে 70 আসবে। ও ঠিকই বলেছে, এটা 60 আসবে, এটা 50 আসবে, একমাত্র একটা অপশনই। এই তো হচ্ছে খেলা অঙ্কের। নেক্সট, ওই যে এমন ভাবে অঙ্ক করবে, ভয় পেয়ে যাবে পাশের লোকজন। একটি পরীক্ষায়, বাবা, কুরুপ্তিল প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর প্রাপ্ত করেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর হারান। তো সোজা কিন্তু এটা, যদি তিনি সকল 75টি প্রশ্নের উত্তর করেন এবং 125 নম্বর অর্জন করেন, তাহলে এটা কি করা যায়? এই 4 নম্বর প্রাপ্ত করেন, প্রতিটি ভুল উত্তরের জন্য 1। তাহলে দেখো, আমি যদি বলি ও প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সমান করতো, কত পেত? 300 পেত। ঠিক আছে, আর প্রত্যেকটা যদি ভুল করতো, কত মার্কস হতো? -75 হতো, তাই তো? প্রত্যেকটার জন্য -75 হতো। এলি- এবার অ্যালিগেশন করলেও হয়ে যায়। অ্যালিগেশন করে কত আসে দেখো, 7:8। ঠিক আছে, তাহলে আর এটা যোগ করলে কত আসছে? আচ্ছা আচ্ছা, এটা যোগ করলে তিন কত, 200। 200 আসছে, 175। হ্যাঁ, 8×25 200, 7×25 100। এবার দেখো টোটাল কত আসছে। টোটাল দেখো কত আসছে, প্রশ্নের মান 15। সেই 15, কিন্তু এখানে টোটাল প্রশ্ন বলছে 75, কত গুণ বেশি? অ্যাকচুয়ালটা কত গুণ বেশি অনুপাতের থেকে? 5, 15, 75, 5 গুণ। সঠিক উত্তর দিয়েছেন, তাহলে 8টা সঠিক দিয়েছে, তাহলে 5 আর 40। হুম, অপশন তো বের করতে হবে তোমাকে। 8-এর মাল্টিপল না, তুমি এটা দেখতে হবে, 4-এর মাল্টিপল। হ্যাঁ, ওই 8-ই আসবে, ঠিকই আছে। দেখো, এবার যারা মনে করছো যে ইজিলি করব, কি করে করা যায়, দেখো একটা জিনিস, যে ও যদি প্রত্যেকটা সঠিক অ্যান্সার করতো, নাম্বার পেত কত? কত পেত? 300। কিন্তু পেয়েছে কত? পেয়েছে কত? বিয়োগ করলে কত? 175 নম্বর ঘাপলা হয়েছে। কেন ঘাপলা হয়েছে বলো তো? এই যে ও নেগেটিভ খেয়ে গেছে। তাহলে এক, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা। তাহলে যদি সঠিক করতো, 4 পেতো, সেই নাম্বারটাও হারালো। উইথ ভুলের জন্য 1 নম্বর কাটলো, টোটাল কত নম্বর কাটলো? কত নম্বর কাটলো? 5। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে কত আসছে? কত আসছে? 35। তাহলে ও ভুল করেছিল 35টা, তাহলে এই 75টার মধ্যে ভুল করেছিল 35টা, তাহলে সঠিক করেছিল কটা? 40টা।
ওই যে ময়ূরের অঙ্কের মতো, ওই পায়ের অঙ্কের মতো এটাও করে দিলাম। আর এটাই করে পরীক্ষার সময় খুব তাড়াতাড়ি হয় এগুলো, মুখোমুখি অ্যান্সার করা যায়। এবার যাদের বুদ্ধি আছে তারা কি করবে জানো, যাদের বুদ্ধি আছে তারা কিন্তু এই 5 ধরে করবে আর 1 মাইনাস হয়ে যাবে, একবার অ্যান্সার হয়ে চলে আসবে। যাই হোক, যেভাবে অ্যান্সার করাটাই কোশ্চেন। আচ্ছা, এটা কিভাবে কি করা যায়? আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বলো? সূত্র বলো, সূত্র বলো, সূত্র বলো। দেখো তোমাদের এখানে দেখো ভ্যালু পুট করেও করা যায়, দেখিয়ে দিচ্ছি কিভাবে। দেখো একটা সিম্পল লজিক বুঝবে, এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে কি এর মানটা কিন্তু ছোট, তাই তো? এর মানটা কিন্তু ছোট। দেখো, ক্লিয়ার করছি, আমাকে বোঝাতে দাও তারপরে কথা বলবো। ও যেটা বললো 25, তোমার একটা জিনিস খেয়াল করো তো, কোন দুটোর স্কোয়ার যে 25 হয় তোমার একবারে মাথায় চলে আসবে, 3 এর স্কোয়ার আর 4 এর স্কোয়ার, তাই না? 3 এর স্কোয়ার আর 4 এর স্কোয়ার, 3 3 কে 9 আর এদিকে 16, দেখো 25। তার মানে এর ভ্যালু হচ্ছে 3, বির ভ্যালু হচ্ছে কি, বির ভ্যালু 4। এবার দেখো 3-এর থেকে -4 করলে -1 আসে। এইগুলো হচ্ছে দিমাগ লাগাতে হবে একটু, আর কিচ্ছু না। তাহলে দেখো এখানে কত হয়ে যাবে অ্যান্সার, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3 মাইনাস, তাহলে এ মাইনাস বি। আচ্ছা, এ মাইনাস বি বলেছি, এটা আমার দেখার দরকার। যাই হোক, তাহলে তাহলে এখানে কত আসছে অ্যান্সার, কত হচ্ছে এটা আমার দেখার দরকার নেই। এখানে কত আসছে, তাহলে এখানে 49 অ্যান্সার আসছে, ঠিক আছে, 49 আসছে। দেখো তোমাদের ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এই যে এইখানে যে -1টা পেয়েছো, তো তার মানে কি এখানে একটা জিনিস ভাববে, কারণ এখানে তো এ প্লাস বি -1 যদি করতে হয়, তার মানে কি এ কিন্তু ছোট মান, মাইনাস যে মানে, তাহলে এর মান হচ্ছে কিন্তু 3, আর বির মান হচ্ছে -4, সেটাকে বললাম, ঠিক আছে? তবেই তো -1 আসবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি আসছে, এটা 3, এটা -4, তাহলে এখানে যদি করো তাহলে 3 মাইনাস -4 এর গিয়ে আবার স্কোয়ার, তার মানে কত হচ্ছে 3 মাইনাস মানে +4 এদের হোল স্কোয়ার, তার মানে কত 7 এর স্কোয়ার মানে 49। এইগুলো দিমাগ একটু খারাপ হয়ে যায়, তাছাড়া আবার সূত্র আছে, সূত্র করলেও হয়ে যাবে। সূত্র, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র বলো, বলো। এই এইটা কাজে লাগাতে হবে, বলো কি করে, বলো 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 বলো। হলে এইটা এইটা সূত্র বলো, বলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, আর একটা সূত্র, এই সূত্র না, এটা সূত্র না, আর একটা সূত্র দরকার, যেটাকে যেখানে এটা কাজে লাগাতে পারি। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। এখান থেকে তুমি কি পাচ্ছ, এটা সূত্র, তাহলে এটা সমান সমান কত হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হুম, এখানে 25 লিখলে, আর এখানে কত লিখলে, 1 লিখলে। কেন 1, এ প্লাস 1 -1 স্কোয়ার মানে -1 +1 হয়ে গেল, 2ab হলো,
ইকুয়াল টু 25, হ্যাঁ হ্যাঁ ওইভাবেই তো করতে হবে। তারপরে এখানে দেখো -2ab, হ্যাঁ এগুলো তো হ্যাঁ হবে 24, 2 দিয়ে কাটলে কত হবে, এবি হয়ে যাচ্ছে কত, এখান থেকে বেরিয়ে যাবে। দেখো এখানে কত আসছে, কত আসছে, তাহলে 12 আসছে, তাহলে -12। তো এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করলে যে 12 এসছে, মানে এবির ভ্যালু কত পেলো, এবির ভ্যালু পেয়ে কিন্তু -12। এবার এখানে তুমি এটা ছোট করে নাও না, তাহলে 3 এ 4 বার। এবার তুমি একটা জিনিস ভাবো, তাহলে নিশ্চয়ই বড় সংখ্যার আগে এখানে কি হতে মাইনাস আনতে, তবেই কিন্তু এই ফরম্যাটটা খাটবে। একটুখানি দিমাগ খাটাতে হবে, না হলে আবার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে আবার। করে তারপরে গিয়ে কিন্তু মানটা বের পাবা, বুঝতে পেরেছো? এবার দেখো তুমি এবির ভ্যালুটা পেয়ে গেছো, এবির ভ্যালু কি পেলে, এবির ভ্যালু কিন্তু পেয়ে গেলে কি, আহ -12। ওকে, এবার এর সূত্রটা বলো, এটা প্রথম সূত্র দিয়ে বের করলে, তাহলে এ মানে বি হোল স্কয়ার সূত্র কি, বলো বলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মাইনাস, প্লাস কেন বলছো, -2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এসে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 25 আসছে, -2ab মানে কত হবে, 2 ইন্টু -12, তাই তো? তাহলে কত আসছে দেখো তো, 25 মাইনাস মাইনাস প্লাস, 12×2 = 24, সমান সমান কত, 49। হ্যাঁ এইভাবেই তো, ঠিকই তো বলেছো। তাহলে এটা 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 কিন্তু বড় হয়ে গেল, কিন্তু এই অঙ্ক কখনো এইভাবে করে নিজের দিমাগটা খাবে না। এই অঙ্ক এইগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে কি বলতে চাইছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ 3টে সংখ্যা দেবে। এ তো শিখে গেছে, এ তো তুমি তুমি এগুলো কিন্তু করা, তুমি যেটা বলছো সুদীপ, এটা একটু শেখানো আছে যে সি এর মানটা শূন্য ধরে নিতে হয়। ঠিক আছে, তুমি রেলের অঙ্ক করছো, বুঝতে পেরেছি। দেখো ওটা আরআরবি বিওয়াই কিউ, তাও বললাম। দেখো এবার দেখো এখানে বলছে যে কি, এর এককের ঘরের অঙ্ক, একক ঘরের অঙ্ক করতে হলে কি করতে হয়, প্রথমে এটাকে 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 31কে যদি 4 দিয়ে ভাগ করি, অবশিষ্ট কত থাকবে, কত, 3, 4 × 7 = 28, 3, তার মানে কি 9 এর পাওয়ার 3। তাই 9 এর পাওয়ার 3 মানে কত হয়, বলো বলো বলো, 729 হয়। তো 729 মানে এককের ঘর কত রইলো, 9 থাকলো। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে এককের ঘর 9 পেয়েছি। এটাও করো, এটা 12 আসছে, 12 মানে কি 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হয় পাওয়ারকে, তাহলে মিলে যাচ্ছে শূন্য, যখন মিলে যায় পাওয়ার কত করতে হয়, 4 করতে হয়। তাহলে এটা মানে কত হবে, না 16, 16 মানে 6 আসছে, তাহলে 6 নং কত, 54, 54 মানে এককের কত আসছে, 4 আসছে। সবসময় এককের ঘর নেই কাজ, যেহেতু আমার এককের ঘরে অ্যান্সারটাই চাইছি, সোজা কিন্তু। এবার 4 দিয়ে পাওয়ারকে কেন ভাগ করতে হয়, কোনটা, তা 2 এর মধ্যে 32 হয় নাকি, 16 হয় যে, ঠিক আছে। এই ছিল অঙ্ক, মোটামুটি খুব সুন্দর অঙ্ক ছিল, তোমাদের কনসেপ্ট দিয়ে ক্লিয়ার হয়েছে সবকিছু।